একা হনুমানের রক্ষে নেই, সঙ্গে সুগ্রীব দোসর। এই প্রবাদটা শুনেছ নিশ্চয়ই। আজ এই প্রবাদকে সত্যি করার পালা। শুধু নামগুলো পাল্টে দেব। একা প্যাংগং এর রক্ষে নেই, সঙ্গে দোসর সমরিরি। ঠিক ধরেছ, স্বপ্নের লাদাখ সিরিজের ৪র্থ পর্বে থাকবে স্বপ্নের ২ লেকের গল্প। বিশ্বাস করো, এরকম কিছু যে সচক্ষে দেখব তা কল্পনাও করিনি কখনো। এছাড়া থাকছে নুব্রা থেকে প্যাংগং আর প্যাংগং থেকে সমরিরির সেই অনিন্দ্য সুন্দর জার্নি, যা প্রায় মানসিক ভারসাম্যহীন করে ফেলেছিল আমায়। তবে শুধু তো যাত্রাপথ নয়, থাকবে 3 ইডিয়টস এর শুটিং স্পট দর্শন, ওয়ার মেমোরিয়াল দর্শনের মতো কিছু সাইট সিং। থাকবে প্যাংগং এর এক অলৌকিক রাত জাগা গল্পেরা। এমন কিছু তোমরা দেখবে আজ, যা আগে হয়তো কোনোদিনই দেখোনি বা দেখার কথা ভাবতেও পারোনি। এছাড়া কোথায় থাকলাম, কি কি খেলাম, সেসব তো থাকছেই। তবে আজকের গল্পের সবটা কিন্তু সুখের নয়। কিভাবে সমরিরিতে আমাদের সাথে বিরাট স্ক্যাম হলো, অত রাত্রে ওই ঠান্ডায় আমাদের এতগুলো মানুষকে বিপদের মুখে ঠেলে ফেলা হলো, আমাদেরকে আস্তানাচ্যুত করা হলো, সব বলবো এই গল্পে। তাহলে শুরু করা যাক। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিয়নের ভ্লগ। নুব্রা ভ্যালিতে আজই শেষ সকাল, তাই চলো এই সকালটাকে যতটা গায়ে মেখে নেওয়া যায়, ইচ্ছেটা নাই ভেসে, সেই চেষ্টাই করি। এই হলো নুব্রা ভ্যালির বার্ড আই ভিউ, আর এটা বিস্কিট গ্রাম। আমাদের ৭৫ জনকে সরকার ট্রাভেলস রেখেছিল 2টো হোটেলে। এটা আমাদের হোটেল থাচুং, আর এটা হোটেল স্যান্ড ডিউন। চলো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার বেরোতে হবে। ঘড়ি বলছে 10টা 9। ব্রেকফাস্টে চাউমিন খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। আজ আমি একটু বেশি এক্সাইটেড, কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। জানো, যখনই মন খারাপ থাকে, কোনো সিনেমা দেখার কথা মনে হয়, আমার 3টে সিনেমার কথা মনে পড়ে: জিন্দেগি না মিলেগি দোবারা, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি আর 3 ইডিয়টস। আজ যাচ্ছি সেই প্যাংগং এ। সিনেমার পর্দায় যে লেককে দেখে ছিটকে গেছিলাম, তাই চাক্ষুষ দেখার জন্য মুখিয়ে আছি। এদিকে শরীরটাও বেশ খারাপ, হার্টবিট 100 থেকে 140-এর মধ্যে ঘোরাফেরা করছে। যদিও এটা এক্সাইটমেন্ট থেকেও হতে পারে, হবে নাই বা কেন? রাস্তাটা দেখেছো? আর একটু এগোলেই পড়বে শায়ক ভিউ পয়েন্ট, ওই যে দেখা যাচ্ছে। চলো ঢু মারা যাক। যেখানে দাঁড়িয়েছি এটা একটা ভিউ পয়েন্ট বলছে, বটে ভিউ পয়েন্ট, কিন্তু আলাদা করে ভিউ পয়েন্টের দরকার কিন্তু লাদাখে অ্যাটলিস্ট নেই, কারণ এটা পুরোটাই, গোটা রাস্তাটাই ভিউ পয়েন্ট। আবার ব্যাক টু পথ। জানি না একে কি বলা উচিত। রুক্ষতা আর সৌন্দর্যের যে এরকম অদ্ভুত অনন্য মিশেল এই জীবনে চাক্ষুষ করব, কখনো কল্পনাই করিনি। উফ, তোমরা দেখছো ল্যান্ডস্কেপটা? দেখছো রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রুক্ষ প্রাণহীন পাহাড়, আর ওই যে দূরে দিগন্তে আমাদের পথ আগলে দাঁড়িয়ে সাদা টুপি পরা পাহাড় শ্রেণী। অবশেষে একটু প্রাণের স্পন্দন পেলাম, কিন্তু সেটাও খুবই ক্ষণস্থায়ী। প্যাংগং যেতে গেলে আমাদের নেমে যেতে হবে এই শিয়ক নদীর অববাহিকায়। বেশ একটা অফরোডিং এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। শিয়ক নদীর এত কাছে যখন সেই এলাম, একটু থেমে গল্প না করে গেলে হয়? 360 ভিউ, অসাধারণ জায়গা। আমাদের চারপাশে ছড়িয়ে অসংখ্য নুড়ি পাথর, কত রকমের তার প্যাটার্ন, কত রকমের শেপ, আর রয়েছে রঙের বৈচিত্র্য। সি গ্রিন জল। এই যা, তোমাদের তো বলাই হয়নি, আজকেও কিন্তু আমাদের প্রায় 5.5 ঘন্টার জার্নি। 230 কিলোমিটার পেরোতে হবে প্যাংগংকে দেখতে গেলে। এর মানে বুঝলে? আজকের গল্পে রোড জার্নিটাই মেন।
অবশ্য তোমরা যারা মেকপিয়নকে চেনো তারা তো জানোই। যারা আজ প্রথম দেখছো তাদের বলি, আমার কাছে গন্তব্যের থেকেও এই জার্নি, এই যাত্রাপথের গল্পেরা অনেক অনেক বেশি প্রিয়। তাই আমার গল্পে এই যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। তাই তোমাদের কারুর যদি মনে হয় বড্ড লেংদি ভিডিও, বাজে বকে সময় নষ্ট করছে, অনুরোধ করব আমার ভিডিও স্কিপ করে যেও। আর যারা আমার মতোই রাস্তা আর এই রাস্তার গল্পগুলোকে ভালোবাসো, যারা সত্যি প্রকৃতি প্রেমিক, থেকে যেও, রিগ্রেট করবে না এটুকু বলতে পারি। কিভাবে ল্যান্ডস্কেপ পাল্টে গেল খেয়াল করলে? প্রাণহীন রুক্ষ পাহাড়গুলো রাস্তার কতটা কাছে এগিয়ে এসেছে দেখেছ, যেন কোনো গোপন ষড়যন্ত্রে ব্যস্ত। আবার সেই ষড়যন্ত্রকারী পাহাড়ি কোথাও আবার রোদের ঢাল হয়ে আগলাচ্ছে আমাদের। বিশ্বাস করো, এত জায়গায় গেছি কিন্তু সময়ের সঙ্গে প্রকৃতিকে চোখের সামনে এইভাবে বদলে যেতে আগে দেখিনি। বৈচিত্র্য অ্যাট ইটস বেস্ট। ঘড়ি বলছে 12:54। পেটে খিদের টান পড়তে শুরু করেছে। আজ সরকার ট্রাভেলস আমাদের লাঞ্চ অ্যারেঞ্জ করেছে দুর্বুক বলে একটি গ্রামে। যাত্রাপথে একের পর এক ব্রিজ তো পেরোচ্ছি দুর্বার গতিতে। দেখা যাক এখন দুর্বুক কখন পৌঁছই। আবারও এই রাইডার ভাইদের দেখে পেগাসাসকে ভীষণ মিস করছি। জানি না কবে পেগাসাসকে নিয়ে আসতে পারবো, তবে একবার না একবার আসবই এটুকু জানি। আসতে আমায় হবেই। নদীর রংটা দেখছো? মাইল ফলক বলছে দুর্বুক আর মাত্র 33 কিলোমিটার। ওই দেখো, এখানে আবার জলের রং কোথাও কোথাও ময়ূরকণ্ঠী নীলের মতো লাগছে। গালওয়ান ঘাটির কথা মনে আছে তোমাদের, যেখানে আমাদের ইন্ডিয়ান আর্মিদের সাথে চায়না আর্মিদের হাতাহাতি হয়েছিল? এই জায়গাটাও সেই গালওয়ান ঘাটিরই অংশ। আচ্ছা, এবার তোমাদের কাজের কথায় আসি। যারা আগের পর্বগুলো দেখেছো তারা তো জানোই। যারা এই পর্বটাই প্রথম দেখছো তাদের বলি, আমাদের 74 জন ট্যুরিস্ট প্লাস 10 জন ম্যানেজমেন্ট স্টাফ নিয়ে টোটাল 84 জনের এই বিশাল গ্রুপ ট্যুরটা অর্গানাইজ করেছে সরকার ট্রাভেলসের দেবাশিস দা। ট্যুর কস্ট আর কন্ট্যাক্ট ডিটেলস দিলাম স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে। যারা আমাদের মতোই গ্রুপ ট্যুর করতে চাও, বিশেষ করে লাদাখের মতো জায়গায় এসে বাঙালি জিভের রসনা, পাবদা, ইলিশ, চিংড়ি, মাটন দিয়ে তৃপ্ত করতে চাও, স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারো। সামনেই সরকার ট্রাভেলসের আরো বেশ কিছু লাদাখ ট্রিপ রয়েছে। ডেটস যাচ্ছে স্ক্রিনে, একবার দেখে নিও। ঘড়ি বলছে 2:10। অবশেষে আমরা পৌঁছলাম। এই জায়গাটার নাম দুর্বুক। যেখানেই দাঁড়াচ্ছি ল্যান্ডস্কেপ কি বাপরে বাপ। লাদাখের একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স এতটাই যে যেতে যেতে খিদে পেয়ে যায়। আর যখন এতটাই খিদে পেয়ে যায়, খাবার পেলেই খেতে শুরু করে দিই, দেখাতে ভুলে গেছিলাম। আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত, ডাল, ভিন্ডি আলু ভাজা আর মাছ। খুব ভালো খেলাম। একটু চোখের পাতাও ভারী হয়ে আসছিল, কিন্তু রাস্তায় নামতেই আবার চাঙ্গা লাগছে। যা দৃশ্যপট চোখের সামনে দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, তাতে কি আর ঘুমোনো সম্ভব? তোমরাই বলো। কি কেমন লাগছে আজকের জার্নি?
জানাও কমেন্টে, না হলে বুঝবো কি করে আমি। ভালো লাগলে একটু লাইকও করে দিও। আর তোমরা যারা নতুন, যদি তোমাদের মনে হয় আমাকে সাবস্ক্রাইব করা যায়, একটু সাবস্ক্রাইব করে দিও। যদি খুব ভালো লাগে তাহলেই, জোরাজুরির কোনো ব্যাপার নেই কিন্তু। দুপাশে হালকা বাদামি, গাঢ় বাদামি, ধূসর কালোর মিশেলে গড়া পাহাড়, তার কোথাও আবার সাদা বরফ মুকুট হয়ে বসে। পাহাড়ের পাদদেশে হালকা সবুজ ঘাসের জমি, মাথার উপর ঝকঝকে নীল আকাশ, আর তার ঠিক নিচে এই যে কোথাও কালো হলুদ, কোথাও সাদা পাঁচিল দেওয়া রাস্তা, কি অপূর্ব লাগছে না? মাঝে মাঝে বুনো গাধাও চড়তে দেখছি কিন্তু। একটু এগোতেই বাঁ দিকে পেলাম এই হিমালয়ান মারমটের চারণভূমি। কি কিউট না? ওদের আর বিরক্ত না করে আবার পথ চলা শুরু করলাম। যত সময় এগোচ্ছে উৎসাহের পারদও ক্রমশ চড়ছে। প্যাংগং লেক যে এগিয়ে আসছে, ওই যে মাইল ফলক বলছে আর মাত্র 8 কিলোমিটার। দেখেছো, একটু আগে সবুজে মোড়া ঘাসের উপত্যকা দেখেছিলাম, সেটাই এখন কেমন সাদা বালির ভ্যালি হয়ে গেছে। কি দেখতে পেলে কিছু? ভালো করে খেয়াল করো। দেখতে পেলে? প্যাংগং এর প্রথম দর্শন আমার এই জীবনের। এই অনুভূতিকে ভাষায় ব্যক্ত করা আমার পক্ষে সম্ভব না। হয়তো তোমাদের অনেকেরই ন্যাকামি মনে হবে, বাট তাও বলি, আমার চোখ আমার অজান্তেই কেমন ভিজে এসেছে। পর্দার প্যাংগং বাস্তবে ধরা দেবে কোনোদিন তো ভাবিনি। যখন আজ সত্যি এলো, তখন আর ভাষা খুঁজে পাচ্ছি না। এও এক অদ্ভুত অনুভূতি। ভালো লাগার পারদ এতটাই চড়া যে অনুভূতিরাও আজ দিশেহারা, পাগল পারা। তোমরাই বলো না, এই প্যাংগং এর এই জলকে তোমার ন্যাচারাল বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় ভগবান যখন জল রং নিয়ে আকাশ রং করতে বসেন, তখন ওনার নীল রঙে মাখা তুলিটা এই লেকের জলে হয়তো একটু একটু ভিজিয়ে নেন। না হলে এই রং কি করে সম্ভব? যাই হোক, আমরা এখন যে জায়গায় যাচ্ছি এটা 3 ইডিয়টস এর একটা শুটিং স্পট। আরো একটা স্পট আছে, ওখানে আগামীকাল যাব। এটাকে কি বলবে? এটা কি উফ, কত রকম নীলের শেড শুধু চারিদিকে। আশা করি সবার আনন্দ উৎসাহ দেখে বুঝতেই পারছো আমাদের সবারই মনের অবস্থা মোটামুটি এক। লেকের জলের সিগালরাও কিন্তু আমাদের দেখে বেশ আনন্দ পাচ্ছে। ওদিকে আর্মি বোট টহলে বেরিয়েছে, পশ্চিম আকাশে চাঁদ উঠেছে, আর আমি একটু প্রকৃতিস্থ হওয়ার চেষ্টা করছি। এই যে এখানে লটারি করে রুম অ্যালট করা হচ্ছে। আমাদের জন্য অ্যালোটেড 30টা রুমের মেজরিটি কিন্তু ভিউ রুম ছিল। তবুও কারুর যাতে আনফেয়ার না মনে হয়, তাই এই লটারি সিস্টেম। লেকের জল রং বদলাচ্ছে পড়ন্ত সূর্যের আলোয়। পাহাড়ের রিফ্লেকশন গুলো পড়ে নীল জলটাকে একদম পাহাড়ের কালারই করে ফেলেছে আর কি। প্যাংগং কালার বদলিয়েই যাচ্ছে। ওইদিকে সূর্য ডুবছে, আর এই যে অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না।
দেখতে দেখতে আঁধার নেমে এলো, কালো হয়ে এলো দিঘির জল। এই সবে আমি ঘরে ঢুকলাম। আমার একটা রুম শর্ট হয়ে গেছিল, কারণ আমাদের জন্য 30টা রুম অ্যালটেড ছিল টোটাল। 4 জনের একটা ফ্যামিলি এসেছে, তারা একটু একটা রুমে থাকতে অসুবিধা হয়, তারা 2টো রুম চেয়েছিল, তার জন্য 30টা রুম দেওয়ার পর আমার জন্য রুম ছিল না। আলটিমেটলি পেলাম রুম। রুমটা একবার দেখাই, বেশ কোজি একটা রুম। আমি এই হোটেল বা কটেজ যাই বলে, এটার নাম এখনো জানি না, দেখা হয়নি। ঢুকেই এতটা ঠান্ডা যে লেয়ার করে চাপাতে হলো, ডাক চলছে। তো ঘরটা একটু দেখিয়ে নি, একটু অগোছালো হয়ে আছে, কিছু মনে করো না। ঘরটা কেমন সেটা দেখানোর জন্য দেখাচ্ছি। আমার ঘর, একটা কিং সাইজ বেড রয়েছে, 2 জন শুতে পারবে। হ্যাঁ, কিং সাইজই বলা যায়। এরকম পাইনউডের কটেজ, 2টো চেয়ার রয়েছে, প্রয়োজনে এক্সট্রা কটও পাওয়া যায়। টয়লেটটা একবার দেখাই। এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন কমোড আছে, শাওয়ার আছে, বেসিন আছে, আয়না আছে। যতটুকু আমি বুঝলাম এই প্যাংগং চত্বরে কিন্তু গিজার নেই। এখানে গরম জল ওনারা বালতিতে করে প্রোভাইড করেন। কারেন্টের একটা সমস্যা, বুঝতেই পারছো, এতটা রিমোট অঞ্চল। কোন রাস্তা দিয়ে এলাম তো দেখেছো। যাই হোক, একবার হোটেলের নামটা দেখে নি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে কোথায় ছিলাম। চলো। এই হচ্ছে এই মুহূর্তের বাইরের অ্যাম্বিয়েন্স। ওদিকে সূর্য ডুবে গেছে অলমোস্ট, আর এই হচ্ছে প্যাংগং লেক। কি অদ্ভুত লাগছে। আর ওই যে চাঁদ মামা। আর এই হচ্ছে এখানকার কটেজের নাম, টিরি রত্না কটেজ, লুকুং প্যাংগং। আমাদের বাকি যে 30টা রুম, সেটা কিন্তু আরো 3টে কটেজ মিলিয়ে হয়েছে টোটাল। তো এটা হচ্ছে 4 নম্বর কটেজ। আমার কথা জড়াচ্ছে ঠান্ডায়, আরো একটু কিছু পড়তে হবে। ঘরে যাই, আরো অনেক কিছু দেখাবো। আকাশ ঝকঝকে পরিষ্কার। আমি প্রচন্ড এক্সাইটেড আজকে। স্টার ল্যাবস, স্টার গেজিং, শুটিং স্টার দেখা, সব কিছু করবো। এবং সানরাইজের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। যদি কপাল ভালো থাকে আমরা কিন্তু নেবুলাও দেখতে পাবো। দেখা যাক। কি অদ্ভুত লাগছে। ও অনবদ্য। ওই যে চাঁদ। প্যাংগংয়ের যেটা ব্যাপার সেটা হচ্ছে দিনের বেলা কিন্তু কিছু মনে হয় না, গরম লাগে যখন রোদ থাকে, কিন্তু বিকেলের পর সূর্য ডোবার পর থেকেই হাওয়া হতে শুরু করে, আর হু হু করে টেম্পারেচার নেমে যায়। প্রচণ্ডই ঠান্ডা। আমার গ্লাভসটাও আর একটু পরে বার করতে হবে। আপাতত আমি একটা টাইম গ্লাভস বসিয়ে এসেছি, ওইটা তুলতে যাচ্ছি বেশ কিছুটা দূরে। অনবদ্য লাগছে। এখানে কিন্তু অক্সিজেনের কনসেন্ট্রেশন বেশ কম, তাই প্রিকশন নেওয়াটাও খুব দরকার। বেশি হাঁটাহাঁটি করা বা হাঁটতে হাঁটতে কথা বলা, যেটা আমি বলছি, এটা আমার কাজের ক্ষেত্রেই বলতে হচ্ছে, কাজের সূত্রে, এটা কিন্তু একদম উচিত না। যাই হোক, জেনারেটর চলছে, বুঝতে পারছো। এখানে কারেন্ট নেই, কিন্তু এখানে 10টা অবধি কারেন্ট পাওয়া যায়। তার মধ্যে যা যাবতীয় চার্জ দেওয়ার দিয়ে নিতে হবে, নাহলে তারপর আর চার্জ দেওয়ার ব্যাপার থাকবে না। অদ্ভুত ঝকঝকে আকাশ আজকে। সেরা সেরা কিছু দৃশ্য দেখার এক্সপেকটেশন রাখছি। এই যে এই আরেকটা হোটেল, যেখানে আমাদের ইয়ং গ্রুপ রয়েছে। এই যে ইয়ং গ্রুপরা ভেতরে তাস খেলছে। আর আরেকটা হোটেল রয়েছে এখানে, এই যে আমাদের সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা সোমা কটেজ বলছে। এখানে রয়েছে বাকিরা সবাই। এই যে আমার ক্যামেরা বসানো ছিল আর পাহারা দিচ্ছিলেন এনারা। থ্যাংক ইউ। ওয়েলকাম। দিয়ে গেছো, রাখবো না। কি লাগছে? একটা ব্ল্যাকিশ একটা এসছে, দেখো। হ্যাঁ,
টানা টানা আমরা সবাই মিলে একসাথে স্পট করছি, এক সরল রেখায় মিনিমাম 20 এখনো আসছে ওদিক থেকে, এখনো আসছে 20-25টা স্যাটেলাইট একই লাইনে সরল রেখায় এইভাবে যেতে আমি কোনোদিন দেখিনি। মানে এটা খালি চোখে দেখা ছাড়া অপশন নেই, কারণ কোনো ক্যামেরাই এখনো লাইন শেষ হচ্ছে না, ওইখান থেকে একই সরল রেখে উঠে আসছে পর 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 পর। ওরে বাপরে বাপ, মানে এরকম ভাবে স্যাটেলাইট দেখতে পাবো ভাবিনি খালি চোখে, সিরিয়াসলি মানে ভাবা যায় না। ভাবা যায় না। উফ, একসাথে এক লাইনে 15-20টা তো তার বেশি আমি তো এখানে 15টা গুনলাম, মানে এরপর আরো 30-40টার পর 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 আছে। মানে এইভাবে ওরা ঘোরে, এই একটা অরবিট, এই অরবিটে পর 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 স্যাটেলাইট ঘুরছে। মানে আমি এরকম দেখেছি, একটা এই যাচ্ছে একটা এই যাচ্ছে, এরকম আমি 33টা দেখেছি এক রাত্রে। কোথায় ওটা? আমি ওটা দেখেছি তোমার তেন্দ্রাবঙ্গে। হ্যাঁ এই তো পরপর যাচ্ছে, দেখো না পরপর লাইন দিয়ে যাচ্ছে, লাইন দিয়ে যাচ্ছে। মানে সত্যি কেমন লাগছে বলো? দুর্দান্ত, মানে এটা ভাবতে পারিনি খালি চোখে একটা দেখতে পাবো। মানে এটা জাস্ট আনপ্যারালাল না, মানে একসাথে এতগুলো পর 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 পর। উফ, আমি তারপরে আরো 4টে দেখেছি, কিন্তু মানে এইভাবে এক লাইনে প্রায় 50টার কাছাকাছি, মানে কাউন্ট হারিয়ে ফেললাম লাস্টে। আমরা। ওফ, এত তারা দেখে প্রচন্ড খিদে পেয়ে গেছে। প্যাংগং স্পেশাল ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মাটন, যারা মাটন খাবে না তাদের জন্য পনির আর পায়েস। বলাই বাহুল্য, দারুণ খেলাম সবাই। যাই হোক, আজ সারা রাত জাগবো, দেখি প্যাংগং আমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে। আর আমি বেরোচ্ছি স্টার গেজিং আর বাইরে আকাশের কি অবস্থা সেটা দেখার জন্য। চলো। ও লাইটটা বন্ধ করি। এই যে আকাশের অবস্থা, ঝকঝক করছে আকাশ। ও গ্লাভস পরতে হবে, প্রচন্ড ঠান্ডা, বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে, তাই গ্লাভস পরাটা ম্যান্ডেটরি। এই গোটা প্যাংগং চত্বরে আমি ছাড়া আর কেউ জেগে নেই। এক আলাদাই স্বর্গীয় বা অতি স্বর্গীয় বা কি অনুভূতি বলবো জানি না। হালকা নেবুলা দেখা যাচ্ছে, হালকা খালি চোখে, যতটা একদম হালকা। কিছু আমার পেছনে এখানে লাইট জ্বলছে বা আরো পেছনে লাইট জ্বলছে, কিছু লাইট থাকার দরুন একদম অন্ধকার নেই, কিন্তু মানে এখানকার যে কটেজগুলো রয়েছে তাদের যে লাইটগুলো এখনো রয়েছে, যেটা হামলে থেকে একদম অন্ধকার লাগে, সেটা এখান থেকে ততটা লাগছে না, কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর এত তারা আকাশে। এখন বাজে 2:19। হোপফুলি মানে চাঁদ ওদিকে সবে ডুবেছে, আর একটু সময় এগোলে আরো ক্লিয়ার হবে। কিন্তু এরপর যা যা হলো সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ওই যে দূরে যে উটকি লাইটটা, ওটা জানি না শুক্র গ্রহ কিনা, ওটা মুভ করছে হালকা হালকা। আমি যেটা এখন দেখছি নিজের চোখে সেটা বিশ্বাস করতে পারছি না, তার কারণ আমার কোনো আইডিয়াই ছিল না চাঁদ সূর্য ছাড়াও জলে কোনো তারার প্রতিচ্ছবি পড়তে পারে। পূর্ব দিক থেকে ভেনাস উঠছে, সেই ভেনাসের ছায়া পড়েছে প্যাংগং এর জলে। কি অদ্ভুত লাগছে, মানে এটা আমি ভাবছিলাম নিশ্চয়ই ওখানে কোনো অন্য লাইট সোর্স এরকম, যদি এত উজ্জ্বল এত ব্রাইট। উফ, আমি এই রাতটা কখনো ভুলবো না। এই পুরো চত্বরে এখন আমি একা, বাকিরা সবাই ঘুমোচ্ছে। এই রাতটা আমার কাছে খুব স্পেশাল রাত, এটার কোনো তুলনা নেই।
3:53 বাজে, আর এই প্রথম প্যাংগংয়ে পাখির ডাক শুনতে পেলাম। মানে প্রথম পাখির ঘুম ভাঙলো আর কি। এক অতিলৌকিক দৃশ্য দেখতে পাচ্ছি চোখের সামনে। মানে এটা কোনো ক্যামেরাই একে জাস্টিফাই করতে পারবে না। এই অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। এই রাতটা চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে। ওই যে যেটা জ্বলছে ওটা হচ্ছে ভেনাস। অলরেডি তোমাদের দেখালাম ভেনাসের রিফ্লেকশন জলে কিভাবে পড়েছে। আস্তে আস্তে ওদিকে আলো লাগতে শুরু হয়েছে, ওই যে ওইখানে আলো, এরপর কালার লাগবে। জানি না আর কখনো আমার জীবনে এরকম রাতের কোনো প্ল্যান ভগবান করে রেখেছেন কিনা। যদি নাও পাই আমার আর আফসোস থাকবে না, বিশ্বাস করো। প্যাংগং আমায় যা দিল তা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথেই থাকবে। ভানুদেবের উদয়ের সাথে সাথে পাহাড়ের ঢালগুলো আলোর ছটায় সেজে উঠছে। আস্তে আস্তে জেগে উঠছে প্যাংগং। এই মায়াবী সকালের আমেজ নিতে বাইরে বেরিয়ে আসছেন অনেকে। ফোন হাতে এই মুহূর্তটাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টাও করছেন কেউ কেউ। কিন্তু ওরা জানে না ওদের ঘুম ওদেরকে কি অলীক সুখের সন্ধান থেকে বঞ্চিত করলো। এবার যাই, একটু ঘুমোই। প্রচন্ড ঠান্ডা, সারা রাত ধকল গেল, কিন্তু worth it। আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট রাত। অসাধারণ। ঘন্টা আড়াই ঘুমিয়ে লুচি, ছোলার ডাল আর পায়েস খেয়ে বেরিয়ে পড়লাম সমরিদি বা টিএসও মরিদি লেকের উদ্দেশ্যে। ঘড়ি বলছে 10:33। দেখছো তোমরা, প্যাংগং আবার তার আসল রূপ ধারণ করেছে। উফ, যত দেখছি যেন আশ মেটে না। তোমরাই বলো না, একটা লেকের জলের রং এরকম হওয়া কি করে সম্ভব? আমার তো স্বচক্ষে দেখেও বিশ্বাস হচ্ছে না। যাই হোক, চলো, গতকাল বলেছিলাম তোমাদের 3 Idiots এর আরেকটা শুটিং স্পটে নিয়ে যাব। সাধারণত ট্যুর অপারেটররা যে কোনো একটা স্পট দেখায়, আমাদের দেবাশিসদা কিন্তু দুটোই দেখাচ্ছে। এটা কমেন্ডেবল। গুড মর্নিং। মর্নিং, ভেরি গুড মর্নিং। खुल के जीता था वो। আরে হেভি ফ্রেম। ইস, একটা ফ্রেম মিস করে ফেললাম। সামনে একটা জলের রিফ্লেকশন, সেখান থেকে চুম্বি গাই পাস করলো, মিস হয়ে গেল। ইস, সেরা ফ্রেম ছিল। কিরে, হ্যাঁ তখন একা একা পার হয়ে গেলি? হ্যাঁ, গুড মর্নিং। হ্যালো ব্যাস ব্যাস বাবা বলছি হ্যালো বলো এই নাও বলো বলো
আমাদের এই ট্রিপটা প্রায় শেষের পথে, হাতে আর মাত্র 2 দিন। আগামীকাল থাকবো জিসপা, তারপর মানালি, ব্যাস ট্রিপ শেষ। এই যে এতগুলো অচেনা মানুষ আমরা এসেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে মনে হয় কতদিনের পরিচিত আমরা। একসাথে হাসছি, গল্প করছি, খাচ্ছি, সবাই সবার মতো করে স্মৃতি জমাচ্ছি। এই যে পুচকে রিক আমায় দেখলেই এখন ছুটে এসে হাই গুড মর্নিং বলছে। দামাল গ্রুপের আন্তরিক খুনসুটি, সবার এত আপন করে নেওয়া, দেবাশিস দাদের অক্লান্ত পরিশ্রম, আর সর্বোপরি লাদাখের এই ভীষণ ভয়ানক অলিক সৌন্দর্য, যা যেমন মুগ্ধ করে বিস্ময় জায়গায়, তেমনি কোথাও ভয়ও তো ধরায়। এই সব কিছুকে না খুব মিস করতে চলেছে আগামী দিনে। তাই এখন থেকেই হাইপার অ্যাক্টিভ হয়ে যতটা স্মৃতির রসদ আহরণ করা সম্ভব চেষ্টা করছি কুড়িয়ে নিতে। এই যে প্রায় 140 কিলোমিটার লম্বা প্যাংগং লেক, যার 40% আমাদের দেশে পড়ে, বাকিটা চায়নার পার্ট, এর সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত জিনিস রিয়েলাইজ করলাম। পৃথিবীতে আমার না দেখা এরকম না জানি আরো কত বিস্ময়কর জিনিস ছড়িয়ে রেখেছেন ভগবান, সেগুলো না দেখেই চলে যাব। তাই ঠিক করেছি নিজে ফুরিয়ে যাওয়ার আগে তার কিছু তো আমাকে অ্যাটলিস্ট দেখে যেতেই হবে। যেদিন এই ধরাধামে আমার শেষ দিন হবে, সেদিন কোনো আফসোস নিয়ে যেতে চাই না। তোমাদেরও তাই বলবো, ট্রাভেল অ্যাজ মাচ অ্যাজ পসিবল। জানি বলা সোজা, করা কঠিন। এখন আমার এটাই মেইন প্রফেশন, তাই আমি বলতে পারছি এইসবও ভাবছো অনেকে। জানি অনেকের আর্থিক সঙ্গতি নেই, তোমরা অনেকে ছুটিও পাও না। তাও তোমাদের একটা কথাই বলবো, যদি সত্যি মন থেকে চাও তোমরা ঠিক ম্যানেজ করতে পারবে। দেখো, ট্রাভেল মানে তো এটা নয় যে অনেক খরচা করে সব দামি দামি জায়গায় ঘুরতে হবে বা অনেক দিনের জন্য বেরোতে হবে। আমি যখন শুরু করি আমার টার্গেট ছিল উইকেন্ডে মাসে 2 দিন করে বেরোবো, আর মাসে 2,500 টাকা করে এনি হাউ সেভ করে 3 মাস পর পর একটু বাইরে পাহাড়ে বা সমুদ্রে 2-3 দিনের জন্য ঘুরে আসবো। যাদের সেটাও অসুবিধে, 500 করে জমাও, বছরে 6,000 তো জমবে। সেই বুঝে কাছে পিঠে কোথাও ঘুরে আসো, কিন্তু প্লিজ যাও। বিশ্বাস করো, যার কাছে যত বেশি স্মৃতি জমে আছে সেই মানুষ তত বেশি ধনী। লাখ লাখ টাকা স্যালারি পেয়েও দিনের শেষে সেই সুখ পাওয়া যায় না যেটা ট্রাভেল করে পাওয়া সম্ভব। তাই আর বেশি ভেবো না, আজ থেকেই জমাতে শুরু করো। আমি যদি পারি তোমরাও পারবে। যাক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আসলে আর কিছুই না, আমি যে অনুভূতি উপলব্ধিগুলোর মধ্যে দিয়ে যাই, বিশ্বাস করো আমি মন থেকে চাই তোমরাও সেগুলোর সন্ধান পাও, তাই বলা আর কি। এই যেমন বাঁ দিকে, এগুলো কিন্তু সব ইয়াকের দল। বাঁদিকে একটা পাহাড় দেখালো ড্রাইভার দাদা, ওখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা হচ্ছে চায়নার রাস্তা। আর ইন্ডিয়া চায়নার যত ফ্ল্যাগ মিটিং হয়, মানে অফিসিয়ালদের মিটিং হয়, আর্মি অফিসিয়ালদের, এইখানে হয়, ওই পাহাড়টায় হয়। আর ওই যে ওই রাস্তাটা, ওইটা হচ্ছে চায়নার রাস্তা। ভাবলেও অবাক লাগে, এরকম জনশূন্য প্রান্তর যেখানে প্রাণের স্পন্দন প্রায় নেই বললেই চলে, এখানে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে চলেছেন আমাদের দেশের জওয়ানরা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। কি জানো তো, সম্মান এমন একটা জিনিস যেটা জোর করে করা যায় না, আপনা থেকেই আসে বা কেউ আদায় করে নেয়। আমাদের সেনাদের বা আমাদের সেনাদের উর্দির সেই অদ্ভুত ক্ষমতাটা আছে, দেখলেই সম্মানে মাথা নত হয়ে আসে, গায়ে কাঁটা দেয় তাদের জীবন সংগ্রামের কথা একটু ভাবলেই। অথচ হয়তো আমরা যতটুকু কল্পনা করতে পারি তার থেকেও তাদের জীবন সংগ্রাম অনেক অনেক বেশি কঠিন। কতটা সেটা বুঝবে যদি এখানকার 13 মিনিটের একটা ছোট্ট শো দেখো, যেখানে 1962 সালের ইন্দোচীন যুদ্ধের কথা, শয়তান সিং ও তার সেনাবাহিনীর বলিদান ও বীরগাঁথার কথা ডকুমেন্টেড করা আছে। জীবনের মূল্যবান 13টা মিনিট একটু দিও তোমরা, কথা দিচ্ছি আফসোস করবে না। সব সেরে বেরোতে বেরোতে এখানেই প্রায় 3টে বেজে গেল। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু রাস্তায় এত বালি উঠছে যে কোথাও যে খাবার জন্য দাঁড়াবো সেই জো নেই। ফাইনালি একটা জায়গা পাওয়া গেল। এতটাই রিমোট অঞ্চল যে এখানে রাস্তায় কোনো রেস্টুরেন্ট বা বসে খাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই আমাদের এরকম একটা জায়গাতেই দাঁড়াতে হলো। একটা ছোট্ট এরকম টেন্ট মতো করা, কিন্তু সেখানেও সবাই হবে না,
আর এরকম প্রকৃতির মাঝখানে এরকম একটা টয়লেট আমি এই প্রথম দেখলাম। এই হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ। যাই হোক, জসমিন দেশে যদাচার, অপশান নেই যখন কিছু করার নেই, খাওয়াটা মেন। কিন্তু সেখানেও সমস্যা। আজকের মেনুতে ছিল জিরা রাইস, চিকেন কষা বা আলুর দম, কিন্তু কেউ কেউ বলছেন চিকেনটা নাকি নষ্ট হয়ে গেছে। টক হয়েছে? গরম প্যাকিং এর জন্য না? আমি ওখানে জিজ্ঞাসা করেছি কি হবে, বললো এত লোকের যদি এখন 30-40 জন হয় তাহলে সেটা ম্যাগি হবে। ঠিক আছে, আমি ওখানে সবার ম্যাগি বলে দিয়েছি, সবাই ম্যাগি খেয়ে নেন। রাইসগুলো নষ্ট হবে তো? রাইসগুলো তো ভালো আছে, ব্যাপারটা বুঝুন। আমি রাইসগুলো অবশ্যই ভালো আছে, কিন্তু এইখানটাতে এত এখন চিকেন এখানে তো পাওয়া যায় না প্রথম কম্প্রোমাইজ তড়িঘড়ি তাই দেবাশিস দা সবার জন্য ম্যাগি অর্ডার করেছে। তবে এতটাই রিমোট জায়গা যে এতগুলো লোকের ম্যাগিও প্রোভাইড করতে ওদের চাপ হচ্ছে। তাই আমরা আমাদের গাড়ি নিয়ে একটু এগিয়ে যাচ্ছি, যদি কোনো খাওয়ার জায়গা পাই। কতটা রিমোট বুঝতে পারছো তোমরা? চারিদিকে যেদিকেই তাকাচ্ছি জনমানুষের কোনো চিহ্ন মাত্র নেই। লাস্ট 30 মিনিট ধরে এগিয়েই যাচ্ছি, এখনো কোনো খাবারের জায়গা পেলাম না। তবে এই খিদের শিরে সংক্রান্তিতেও এই অদ্ভুত ল্যান্ডস্কেপ মনের খিদের যোগান কিন্তু এক নাগাড়ে দিয়ে যাচ্ছে। অবশেষে পেয়েছি মনে হচ্ছে একটা ডার্কি টিলিং রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। এতটাই রিমোট অঞ্চল যে বেশ 15-20 কিলোমিটার পর 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 ছোটখাটো একটা করে খাওয়ার জায়গা। এই প্রথম একটা বেশ বড় ঠিকঠাক জায়গা পেলাম। এখান থেকে লাদাখি চাউ খেয়ে আবার ব্যাক টু পথ। যদিও সেই চাউটা খুব একটা ভালো ছিল না, তবে ওই যে এবার তো পথ হারাবো বলেই পথে নেমেছি, তাই চাউ কেমন ছিল সেটা একেবারেই ম্যাটার করছে না। তোমরাই বলো না, এখানে পথ না হারিয়ে পারা যায়? দূরে দৃশ্যমান পর্বতশ্রেণীর মাথা বরফে ঢাকা, রাস্তার দুপাশে ইতিউতি উকি মারছে গুল্ম জাতীয় গাছেরা, আর মাঝে মধ্যে ইতিউতি কিছু ঘোড়া বা ইয়াক দেখা যাচ্ছে বা কিছু ছাগল। এরাই এখানকার প্রাণের প্রতীক। বৈচিত্র্য অ্যাট ইটস পিক। পাহাড়ের রং এখানে বদলে গেছে কেমন দেখেছো? বিশ্বাস করো, আমার মনে হচ্ছে আমি হঠাৎই কোনো এক অন্য গ্রহে চলে এসেছি। এত সৌন্দর্য, এত বৈচিত্র্য, ক্ষণে ক্ষণে ল্যান্ডস্কেপের পরিবর্তন, ল্যান্ডস্কেপের চরিত্রের পালা বদল, পাহাড়ের রং থেকে শুরু করে উপত্যকার ধরন, কখনো রুক্ষ পাথরে তো কখনো বেলাভূমি, তো আবার কখনো তাতে সবুজের আচ্ছাদন। এই যেন প্রকৃতিকে নিয়ে অদ্ভুত ছেলে খেলা করেছে ভগবান। কি অপূর্ব না ল্যান্ডস্কেপটা! কন্ট্রাস্টটা বুঝতে পারছো? রাস্তার বাঁ দিকে বালিয়াড়ি, ডান দিকে ঘাস জমি। তোমরাই বলো, আমার ছিটকে না গিয়ে আর উপায় আছে? যাই হোক, এবার বলি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো বা জানতে চাও আমি কখন কোথায় আছি। সেটা যদি জানতে চাও, আমার ইনস্টা আর ফেসবুকটা একটু ফলো করে রেখো। আপকামিং ট্যুর থেকে শুরু করে বর্তমান ট্যুর সব আপডেট ওখানেই সবার আগে পাবে। এছাড়াও স্পেশাল কিছু মুহূর্ত, যেমন ধরো ছোট ছোট লাইভ, ছোট ছোট ভিডিও বা কোনো ট্রিপের আগাম অ্যানাউন্সমেন্ট, সব ইনস্টা আর ফেসবুক অ্যাকাউন্টেই আগে যায়। ডেসক্রিপশনে লিংক রইল, যারা ইচ্ছুক ফলো করো। কিছু স্পেশাল ছোট ছোট রিলসও প্ল্যান করছি, সব আসবে ওখানেই। দেখছো তোমরা পাহাড়ের রং, পাহাড়ের টেক্সচার দেখছো? এক অদ্ভুত জগৎ তৈরি করেছে না এখানে? কি যে অদ্ভুত ভালো লাগছে। ওই দেখো, এখানে আবার ক্রিকেট টুর্নামেন্টও হচ্ছে। প্রচন্ড রোদের তেজ, মুখ পুরো পুড়ে যাচ্ছে, এতটাই তেজ রোদের। এখন 6:06 কিন্তু। ওই যে দুটো কালা পাহাড়ের মাঝে উঁকি মারছে একটা সাদা পাহাড়।
এই বৈচিত্র্য আর কোথায় পাবে বলতো? সমরিরি যাওয়ার পথে যে কত ঘোড়া চড়তে দেখলাম। এই যে এখানে আবার বাঁদিকে দেখো এক পাল ছাগল চড়ছে। ওই দেখো আরো কিছু ঘোড়া নিবিষ্ট মনে ঘাস খাচ্ছে। আমরা প্রায় পৌঁছে গেছি। ঘড়ি বলছে 6:31। এর মধ্যেই চাঁদ মামা উকি দিতে শুরু করেছে। আহা, কি অপূর্ব ল্যান্ডস্কেপ দেখেছো? এই লেকটার নাম কাইগার বা কাইজার টিএসও। এই টিএসও মানে কিন্তু লেক। একটু একটু করে আমরা সমরিরির কাছে এগিয়ে যাচ্ছি। এই সমরিরির মরিরি মানে মাউন্টেন, আর স বা টিএসও মানে তো বললাম লেক। তাহলে সমরিরি মানে কি দাঁড়ালো? মাউন্টেন্স লেক। এই যে ডান দিকে যে ঝোড়াটা দেখছো তার ইতিউতি কিন্তু চাই চাই বরফ পড়ে আছে। আর ওই যে সমরিরির প্রথম দর্শন পাওয়া গেছে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ওদিকে সূর্যি মামা পাটে বসে পড়েছেন প্রায়। আলো আর বেশিক্ষণ থাকবে বলে তো মনে হয় না, তাই আমাদের হাতে সময় কিন্তু খুব অল্প। দেখছো তোমরা আকাশের রংটা দেখছো? কারজক গ্রামে প্রবেশ করছি আমরা। চলো এবার তোমাদের সমরিরির কারজক ভিউ পয়েন্টে নিয়ে যাই। আকাশের রঙের গ্রেডিয়েন্টটা দেখছো? মনে হচ্ছে না পাহাড়ের মাথা বরাবর স্কেল দিয়ে সমান করে কেউ একটা অস্পষ্ট দাগ টেনেছে? এই সমরিরি জায়গাটা অদ্ভুত। এখানকার ভাইব্রেশনটাও একদম অন্যরকম। অতিলৌকিক কোনো এক জগৎ বলে মনে হচ্ছে এই সন্ধ্যার প্রাক মুহূর্তে, যেখানে লেকের জলের রং মিশে গেছে আকাশে। একটা নীরবতাকে ভেঙে খান খান করে দিচ্ছে এখানকার ঝোড়ো হাওয়ারা। শান্ত লেকের জলে অসংখ্য ঢেউ তুলে যেন আমাদের কিছু বলতে চাইছে। যা দেখছি, যেই সব স্মৃতি কুড়িয়ে নিয়ে যাচ্ছি, বিশ্বাস করো আমার স্মৃতিসিন্ধু উপচে পড়ছে। জাস্ট ভাবতে পারছি না, আমার চোখের সামনে যেটা দেখছি, কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো। আকাশের কালার, লেকের জলের রং এক হয়ে গেছে, উপরে চাঁদ, এদিকে স্নো ক্যাপড মাউন্টেন্স, প্রচন্ড হাওয়া হচ্ছে, ওদিকে সূর্য ডুবেছে। এই যে এরকম হাওয়া হচ্ছে, এগুলো উইশ করার জন্য এরকম পাথরের উপর পাথর সাজিয়ে মানুষজন উইশ করেছেন। সাদা পাহাড়, চারিদিকে সাদা পাহাড়, কি অপূর্ব, কি অপূর্ব। এটাকে কি বলবো? এটা কি, তোমরাই বলো এটা কি? আমি জানি না। লাদাখ ভরে ভরে দিল। আর বেশি দিন নেই, কালকে জিসপা, তারপর মানালি, আমাদের লাদাখ ট্রিপ শেষ। কিন্তু ভাবা যায় না, এই অনুভূতির ব্যাখ্যা হয় না। এটা যারা না সামনে থেকে এসে দেখছো, যারা নিজেরা অভিজ্ঞতা করছো এই জিনিসগুলোর, এই প্রকৃতির, তারা বুঝবে না গো, তারা বুঝবে না। মানে কিচ্ছু বলার নেই। এখন মনে হচ্ছে যে আরো 2-3 ঘন্টা হাতে থাকলে ভালো হতো। আমরা সূর্য ডোবার পরে ঢুকেছি, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7:45। যাই হোক, সমরিরি অসাধারণ। আরো একটা নতুন সমস্যা, সেটা হলো এই যে হোটেলটা আমরা এসেছি, এটা আমাদের অনেকগুলো রুম বুকিং ছিল, কিন্তু হোটেল যারা চালায় তারা ডবল বুকিং নিয়ে নিয়েছে এবং আমাদের জন্য রুম অ্যাভেলেবেল নেই। তো লাদাখ পুলিশকে ফোন করা হয়েছে,
কি অবস্থা বলো তো? পাচ্ছি না আজকে সবার খুব কথা হয়েছে। হ্যাঁ আপ আ যাই, প্রবলেম নেই। নিচে বলছে যে এখানে 24টা ঘর, 24টা ঘরই হোক। বলছে নিচে গিয়ে কটেজ আছে, कॉटेज एडजस्ट रिकॉर्डिंग हो रहा है यूट्यूब में। प्लीज सर एडजस्ट कर लीजिए। क्यों नहीं ये क्यों एडजस्ट होगा? कोई बात ही नहीं, क्यों एडजस्ट होगा? मैं 5 महीना पहले बुकिंग, एडवांस बुकिंग 5 महीने से पहले है। आप बोलते हो रूम नहीं है। आज सुबह भी बोल दिया, आज सुबह भी मैंने फोन किया, तभी बोला 3-4 बार। कहाँ का है ये होटल? होटल का नाम क्या है? लेक व्यू होटल। लेक व्यू होटल सोमोरिडी। ओके, स्वाभाविक बात है, मैं जिस जगह बुकिंग किया है उसी मैं क्या करूँ? क्यों वीडियो नहीं बनाएंगे? क्यों वीडियो नहीं बनाएंगे? क्यों नहीं बनाएंगे? वीडियो बनाएगा। অলরেডি ফেস্টিভ্যাল তো দেখেছো, মানে এরা এরকম করে, এরা এখানে এটাই করে। কাঁচা টাকার লোভে এতগুলো লোক, আমাদের প্রায় 80 জন লোক, তাদের এই হাওয়া, বাইরে হাওয়া হচ্ছে, দাঁড়াতে পারছে না, বাচ্চারা হু হু করে কাঁপছে, বয়স্করা রয়েছে, মেয়েদের ওয়াশরুম পর্যন্ত প্রোভাইড করছে না। এটা ফ্রড কেস ছাড়া আর কিছু না, মানে এখানে এরকম হয় কাঁচা টাকার লোভে এরা, মানে আমরা এত দূর থেকে আসছি, আমরা কোথায় যাব? এখানে এত রিমোট জায়গা, যেখানে যাওয়ার আর কোনো জায়গা নেই। এখান থেকে আমাদের যেতে গেলে, যে রাস্তাটা তো দেখলে তোমরা, এখান থেকে কোথায় যাব আমরা? ঘড়ি বলছে 9:37। ফাইনালি আমরা মোটামুটি সবাইকে রুম অ্যালট করতে পারলাম, এবং হ্যাটস অফ টু দেবাশিস দা। এতক্ষণ আমরা চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, দেবাশিস দা অক্লান্ত পরিশ্রম করলো। এতগুলো মানুষ তাদের রাত্রে কোথায় থাকবে না থাকবে, মানে বেসিক নিড তো আস্তানাটা, আর এরকম জায়গায় যেখানে হাওয়া এত হয়, বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে, আর বেসিক্যালি মানে যে ঘটনাটা হলো, এটা পিওর ফ্রড। তো এরকম হোটেলটা তোমরা নাম অলরেডি জানো, লেক ভিউ হোটেল সোমোরিডি। ডবল বুকিং নিয়েছে টাকা অ্যাডভান্স নেওয়া সত্ত্বেও। তো এইরকম সিচুয়েশনে যারা গ্রুপ অর্গানাইজ করে, তো যেমন দেবাশিস দা, তাদের কি চাপ হয় সেটা তো আমরা একটু হলেও বুঝি এবং বুঝলাম। এবার ট্যুরে ভালো খারাপ মিশিয়ে চলতে থাকে, কিন্তু এইরকম সিচুয়েশনে বোঝা যায় যে যারা ট্যুর অর্গানাইজ করছে তাদের দক্ষতা কতটা। তো হ্যাটস অফ টু দেবাশিস দা পুরোটা দায়িত্ব নিয়ে অনর্গল কথা বলে দৌড়ে, তার মাঝখানে 1001টা ফোন ঢুকছে, আমি নিজে দেখলাম সেটা। তো আমার কিছু বলার নেই, আমি দেবাশিস দাকে একটু দেখাবো। এই যে দেবাশিস দা থ্যাংক ইউ। এটা বাইরে এসে স্পিকার করছে। থ্যাংক ইউ কিছু না থ্যাংক ইউ এর অবশ্যই আছে। আমি বলছি এই এক্সট্রিম ওয়েদার লাদাখ আমরা কেন আসি? লাদাখ আসি যখন আমরা গ্রুপে আসি, তখন আমরা এটা চিন্তা করে আসি যে না, আমি এই ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, এরা আমাকে ভালো ফ্যাসিলিটিস দেবে, ভালো থাকার জায়গা দেবে, ভালো খাওয়াবে। এবার আমাদের সাথে যেটা হয়েছে, নভেম্বরের 4 তারিখ আমি বুকিং দেখাতে পারি তো? না, দেখাতে হবে না, সেটা আমরা জানি, দেখেছি অলরেডি, সবাই দেখেছে। করা মেল কনফার্মেশন নেওয়া, এরকম নয় যে এই হোটেলটাতে আমি প্রথমবার কাজ করছি, আমি চিনি না, এই হোটেলের মালিক থেকে শুরু করে সবাইকে চিনি। কিন্তু এরকম সিচুয়েশন যে হতে পারে লাদাখের মতন জায়গায়, যেখানে ফ্রড খুব কম হয়, লোক বিশ্বাসযোগ্যতা লোকের একটু বেশি বলেই আমার ধারণা, সেখানটাতে আমরা অ্যাজ এ ট্রাভেল এজেন্সি যদি বছরে 5টা বড় বড় গ্রুপ করা সত্ত্বেও এরকম প্রবলেমে পড়ি, তাহলে যারা ডাইরেক্ট বুকিং করে আসে এরকম জায়গায়, তাদের সাথে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। ডলফিনে একটা রুম ছিল যেটায় অ্যাটাচ টয়লেট ছিল না, তো আমি ওটা চেয়েছিলাম যে আমাকে দাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দেবাশিস দা বললো না, তুমি আমার গেস্ট, তো সেটা আমি ওইভাবে পারবো না। তো আমরা উইজডামে আছি। উইজডামের এই হচ্ছে 307 নম্বর রুম। অলরেডি আমি জিনিসপত্র রেখেছি, তাই একটু অগোছালো হয়ে রয়েছে। এই হচ্ছে খাট, ছোট রুম, ঠিকঠাক রুম, কিন্তু এই মুহূর্তে এর চেয়ে ভালো পাওয়া সত্যি অসম্ভব, তাই না? কোজি একটা অ্যাম্বিয়েন্স, লাইট অ্যাম্বিয়েন্স রয়েছে। এই হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, ওয়েস্টার্ন কামোড রয়েছে, শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, আয়না রয়েছে। আচ্ছা, এখানে হট ওয়াটার, গিজার হট ওয়াটার নেই?
वो सोलर टाइप है ना सर हमारे सोलर टाइप है, इसीलिए। अभी रात को ठंड ज्यादा बढ़ जाती है ना। अच्छा, तो अगर नहाने चाहे तो कोई तो बकेट मिलेगा। বাকেট पे গরম পানি মিলেগা। তো এই হচ্ছে ব্যাপার। গিজার নেই যেহেতু সোলারে চলে। আর 11টা কারেন্ট কब तक चल रहता है? 11 बजे तक कितने बजे तक कितने बजे? 6 से 11 बजे। 6টা থেকে 11টা অবধি কারেন্ট থাকে। তার মধ্যে তোমাদের যাবতীয় চার্জ মার্জ দিয়ে নিতে হবে। এটা প্যাংগংয়েও তাই ছিল। প্যাংগংয়ে 10টার মধ্যে কারেন্ট অফ হয়ে যায়, আর তারপর আবার পরের দিন সন্ধ্যেবেলা। তো মোটামুটি ব্যবস্থা এই, কারণ প্রচন্ড রিমোট এরিয়া। আর এটা কি আছে এবার? ব্যালকনি। আচ্ছা, এক ছোটা সা ব্যালকনি, ছোট্ট ব্যালকনি যেখান থেকে সমরিরি লেক দেখা যায়। রুম সার্ভিস আমাকে এখানে দিয়ে দিয়েছে। কেউ বলবে এদের সাথে এখানেই প্রথম আলাপ। ओनर को बुलाओ। ये ओनर है, गलती से मिस किए। बात नहीं करता है। ছেড়ে দাও, ছেড়ে क्या क्या দাও, 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 দাও। नहीं दिखाना चाहते। तो सर्विस इंडस्ट्री है, यहाँ पे लोग बाहर से आते हैं। ये इतना रिमोट लोकेशन है कि यहाँ पे होटल मिलना मुश्किल है। और इतना आदमी है, 2-5 आदमी आता है तो कोई बात नहीं होता, मिल जाता कुछ। जब 75 प्लस उनका 11 आदमी 88 पर्सन आया है आपके यहाँ पे, आपके भरोसे पे। एक मिनट 88 आदमी आया आपके भरोसे पे, और आपने क्या किया? जी सर, कैसे हो सकता है ये? कैसे हो सकता है? আমি আবারও বলছি, মানে এটা এরকম ভুল ঠিকের ব্যাপার না। 85 জন লোক যখন এরকম একটা রিমোট জায়গায় আসে তখন অনেক কিছু এক্সপেকটেশন নিয়ে, আমরা তো ঘুরতে এসেছি, সবাই এক্সপেকটেশন নিয়ে আসছি না। তো সেখানে বেসিক মানুষের নিড হচ্ছে মাথা গোজার ঠাই, বেসিক নিড। তারপর ওরা আছে এখানে, বলছে ঘরে আলো জ্বলছে না। বেসিক নিড হচ্ছে মাথা গোজার ঠাই, এরকম একটা জায়গা যেখানে হাওয়া হচ্ছে প্রচন্ড ঠান্ডা, বাচ্চারা রয়েছে, বড়রা রয়েছে, বয়স্করা রয়েছে। বাট শুধু হাত মানে আমার ভুল হয়ে গেছে এটা বলে দিলেই সব সমস্যার সমাধান হয়। कि आपके पास अगर वो कम है तो आप बता दो क्लियरली, मैं ऑल्टरनेटिव अरेंज कर लूंगा। मैं तो सब कुछ दे दूं, आप मैं कसम से मैं जो कुछ नहीं, मैं लालची आदमी हूँ नहीं, मैं लालची आदमी हूँ नहीं, मैं पैसा नहीं लूंगा, मैं कंप्लेन नहीं लूंगा और आपका होटल कराऊंगा बंद। और उसके बाद कौन सी पेनल कोड के अगेंस्ट में क्या मामला देना है वो मैं देखूंगा। हम लोग सफरर हैं, पर जिनके साथ गलत हुआ है वो ट्रैवल एजेंट है, उनके साथ गलत है, उनका भरोसा तोड़ा है आपने, उनका भी एजेंसी का नाम खराब हुआ। ऐसा अगर हुआ तो कोई ट्रैवल एजेंट आपको भरोसा करके बुकिंग नहीं देगा। अब 4 times 5 times आप एक 1 टाइम प्रॉफिट करने के चक्कर में आप लॉन्ग टर्म आपका अच्छा भरोसेमंद साथी खो रहे हैं। গুড মর্নিং। ঘড়ি বলছে 6:17। সকালের টার্গেট রেখে উঠতে পারিনি। আসলে গত রাত্রে একদম ঘুম হয়নি, কালকে ওই ঝামেলা, তো প্লাস আমার এদিক ওদিক একটু দৌড়াতে হয়েছে সবাইকে ঠিকঠাক আছে কিনা, খাবার পৌঁছাচ্ছে কিনা দেখার জন্য। তাই ধকল গেছে, মরার মতো ঘুমিয়েছি আর কি। যাই হোক, চোখ খুলে জাস্ট উঠে বসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা, ওই যে দূরে নীল লেক, সমরিরি বা টিএ সমরিরি। কালকে রাত্রে দেবাশিস দ্বারা করতে, কমপ্লেন লজ করতে থানায় গেছিল রাত 1:30টার সময়। এখান থেকে 90 কিলোমিটার দূরে থানা। সবই ফিরেছে, আমাদের বেরোতে 9:30 বাজবে। আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা এখানেই, বাকিদেরও ব্যবস্থা করা হচ্ছে। হোপফুলি সব ঠিকঠাক হবে, দেখা যাক। চলো একটু লেকের কাছ থেকে হেঁটে আসি। অনেকটা দূর যদিও, কিন্তু এখান থেকে একটা যাওয়ার রাস্তা আছে সম্ভবত। গেটের পাশে এইটুকু জায়গা, সেখান থেকে যেতে হবে। স্থানীয়দের কাছে এই লেক কিন্তু খুবই পবিত্র একটা লেক।
এখানে যত লেক আছে এনারা প্রত্যেকটা লেককে খুবই পবিত্র মানেন। দেখা যাক কতটা যাওয়া যায় হেঁটে। যত লেকের কাছে এগোচ্ছি তত জলো লেকের হাওয়াটা ধাক্কা মারছে। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। অনেকক্ষণ হেঁটে যাচ্ছি, ডিস্টেন্সটা বেশ অনেকটা। দেখে মনে হচ্ছে লেক কাছে, কিন্তু লেক বেশ কিছুটা দূরে। এই যে প্রায় এসে গেছি। ওই যে আমাদের হোটেল, খুব কম করে হলেও কিলোমিটার 1.5 তো হবে। নাক মুক্তি ঠান্ডা হাওয়া ঢুকছে, নাক জ্বালা করছে, মাথা ঝাঁঝা করছে আর কি। কিন্তু চলো, তোমাদের তো দেখাতেই হবে। এলাম যখন এত দূর, আর একটু কাছ থেকে দেখো লেকটা, কি অপূর্ব কালার। প্যাংগং এর আলাদা সৌন্দর্য আছে। এই সমরিরি বা টিএসও মরিরি এরও কিন্তু নিজস্ব সৌন্দর্য আলাদা। আর জলের যে কালারটা সেটা ক্লোজ টু ন্যাচারাল ব্লু, আমরা যেরকম দেখে অভ্যস্ত, বিশেষ করে আটলান্টিক মহাসাগর বা ওরকম মহাসাগরের একদম ডিপে যেরকম নীল জল আমরা দেখে অভ্যস্ত, ন্যাশনাল জিওগ্রাফি বলো, ডিসকভারি চ্যানেলে বলো, সেই রকমই একটা নীল দেখতে পাচ্ছি। প্যাংগং আমার কাছে অলৌকিক ছিল, অপ্রাকৃতিক ছিল। অপ্রাকৃতিক এই কারণে বলছি কারণ ওরম নীল আমি এক্সপেক্টই করিনি যে দেখা যায় কোনো লেকে। তো প্যাংগং একদম অন্য রকম একটা জায়গা। তবে সমরিরিও কিন্তু কোনো অংশে কম নয়। এই যে লেকের ধারে চলে এসেছি একদম। আশা করি লেকের কালারটা জাস্টিফাই করছে আমার ক্যামেরা। এই হচ্ছে লেক। পাড়ে ঢেউয়ের ধাক্কা মারার মিষ্টি একটা শব্দ। আহা, প্যাংগং আর এর আরেকটা ডিফারেন্স হচ্ছে এটা কিন্তু মিষ্টি জলের লেক, প্যাংগং নোনতা। আর এইখানে একটা কালার, ঠিক ওইখান থেকে একটা ব্যারিকেড মতো হয়ে গেছে, পুরো ডিপ নীল হয়ে গেছে ওই জায়গাটা। অদ্ভুত লাগছে। দিকটা যত তাকাচ্ছি আরো নীল, আরো নীল, ডিপ নীল হয়ে রয়েছে ওই অঞ্চলগুলোয়। পুরো গাঢ় নীল, একদম মানে প্রুশিয়ান ব্লু টাইপের একটা নীল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। কেমন লাগলো প্যাংগংকে, কেমন লাগলো এই সমরিরিকে, তোমরা কি উপলব্ধি করলে জানিও কমেন্টে। আমি শুধু চাই তোমরা চাক্ষুষ দেখো এই সৌন্দর্যকে। তাই টুক করে প্ল্যান করে ফেলো। আজ সম্ভব না হলে 1 বছর পর বা 2 বছর পরের প্ল্যান করো, কিন্তু প্ল্যান করো অ্যাটলিস্ট। চলো আজ আসি, দেখা হবে আবার পরের সোমবার ঠিক সকাল 9:30টায়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মেঘপিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘপিয়ন সাইনিং অফ।